আয়াত তখন নিজের বাসায় পৌঁছালো। বাসায় পৌঁছাতে হঠাৎ করে তার কাছে একটা কল আসলো, অপরিচিত একটা নাম্বার। সে ফোনটা রিসিভ করলো। তখন তিশা বলল, হ্যালো ম্যাডাম, আমি পুলিশ অফিসার তিশা বলতেছি। আপনি সেদিন যে পুলিশ স্টেশনে এসেছিলেন, ওখানকার মহিলা অফিসার। আমাদের স্যার আপনার সাথে দেখা করতে চান। সে অবাক হয়ে গেল। রাতের বেলা পুলিশ কেন তার সাথে দেখা করতে চায়? আয়াত মনে মনে ভাবলো হয়তো কোনো তদন্তের ব্যাপারে দেখা করতে চাইছে। তখন সে হাসি মুখে বলল, অবশ্যই, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বাসায় চলে আসতে পারেন। আমি আমার বাসায় আছি। ওকে, তাহলে দেখা করেন আপনারা, আসতেছি। প্রায় 20 মিনিট পর বাড়ির দরজা কলিং বেল বাজল। সে গিয়ে দরজা খুলে দিল। তার বাবা মাকে সে বলেছে ঘুমিয়ে পড়তে। সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আয়াত জেগে আছে। আয়াত দরজা খুলে দিতেই সামনে তাকিয়ে অবাক হলো, কারণ সামনে তিশা এবং আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, রুদ্র। আয়াত রুদ্রকে দেখে এতটা অবাক হলো যেটা কল্পনা করার মতো না। রুদ্র বুঝতে পারলো আয়াত তাকে দেখে অবাক হয়েছে, সেই জন্য সে বলল, আরে ম্যাডাম, আমাকে দেখে আশ্চর্য হবেন না। আমি আপনাকে ভেতরে আমি আপনাকে ভেতরে বসে সব কিছু খুলে বলছি। ভেতরে বসতে পারি কি? আয়াত কোনো কথা বলল না, সরে দাঁড়ালো। তখন তারা ভিতরে গিয়ে বসলো। আয়াত সামনে এসে বসতেই রুদ্র তার দিকে তাকিয়ে বলল, আসলে ম্যাডাম, আপনার সাথে আমরা একটু কথা বলতে এসেছিলাম ওই আন্দোলনের ব্যাপারটা নিয়ে। কারণ এখন আমরা একা যাই করি না কেন, সেটা কোনো পর্যায়ে গিয়ে পৌঁছবে না। তাই এটাকে সফল করতে হলে আমাদেরকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে। একত্রে যদি কাজ করি তাহলে আশা করা যায় আমরা এটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। আয়াত কোনো কথা বলল না, মাথা নাড়ালো। তৃষা এটা দেখার পর অনেক বেশি অবাক হয়ে গেল। তাদের কি আগে থেকে পরিচয় আছে এটা সে ভাবছিল। তার ভিতরটা ফেটে যাচ্ছিল, কোনো কথা বলতে পারছিল না। তখন রুদ্র আবার বলল, দেখুন ম্যাডাম, আন্দোলন যেটা করছেন সেটা চালিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের ভার্সিটিতে এখন থেকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আর আপনি যেহেতু আন্দোলন করছেন, তাই আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা হতে পারে। আপনি সাবধানে থাকবেন। এখন থেকে কাউকে বিশ্বাস করবেন না। আপনার আশেপাশে থাকা প্রতিটা মানুষ এখন আপনার শত্রু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য। আমি বুঝতে পারছি বিষয়গুলো, কিন্তু দেখেন, আমার একমাত্র প্রিয় বান্ধবী ছিল, তারা মেয়েটাকে এইভাবে ধ্বংস করে দিল। এখন তো আমরা কেউই নিরাপদ নই। ভার্সিটির প্রতিটা মেয়ে অনিরাপদ। শুধুমাত্র ভার্সিটির মেয়েরা তাদের টার্গেট নয়। এখন চারিদিকে যে কোনো সময় যে কোনো মেয়েকে তুলে নিয়ে যেতে পারে। আমরা কি এর বিচার পাবো না? অবশ্যই, এতে আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছি, কিন্তু আপনাদেরকে নিরাপত্তা দিতে পারছি না। কিন্তু আমরা কি করব বলেন? আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। দিন নেই রাত নেই। আপনি আমাকে আগেও দেখেছেন, আমি মুচি সেজে ঘুরে বেড়েছি শুধুমাত্র এই অপরাধীকেই ধরার জন্য। আমি কোনো দিন এরকম বাজে পরিস্থিতিতে পড়িনি, কিন্তু আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি তাদেরকে খুব তাড়াতাড়ি ধরতে পারবো। আয়াত তখন নিজের কাজের উপর লজ্জায় পড়ে গেল। সে সেদিন অপমান করেছে রুদ্রকে, কিন্তু রুদ্র এতটা কষ্ট করছে। এত বড় একজন অফিসার হওয়ার পরেও সে কোনো প্রকার অহংকার না করে মানুষের জুতো পরিষ্কার করছে, শুধুমাত্র অপরাধীকে ধরার জন্য। এটা ভাবতেই তার ভীষণ খারাপ লাগলো। সে তখন রুদ্রকে বলল, সরি স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। আমি সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার এরকম ব্যবহার করা উচিত ছিল না। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমার এই ভুলের জন্য আপনি কিছু মনে করবেন না দয়া করে। না ম্যাডাম, আপনি যেটা করছেন সেটা স্বাভাবিক একটা ব্যাপার। আমি এসবে কোনো কিছু মনে করিনি। আর অপরাধী ধরতে হলে এরকম বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে আসে। সেই পরিস্থিতিতে যদি ভেঙে পড়ি তাহলে আমাদের হারিয়ে যেতে হবে। আমরা এসবে ভেঙে পড়ি না। আপনাকে এই কথাগুলো বলার জন্যই এসেছিলাম। আপনি সাবধানে থাকবেন, একটা কথা মাথায় রাখবেন।
চারিদিকে এখন কিন্তু আপনার শত্রু রয়েছে, আর আপনার আন্দোলনে আমরা সাপোর্ট করব। আপনি আপনার আন্দোলন চালিয়ে যান, আপনি ভয় পাবেন না। যেই হুমকি দেখ না কেন, আপনি কারোর হুমকি দেখে ভয় পাবেন না। এই কথা শোনার পর আয়াত মনে মনে অনেক সাহস পেল। সে ভেবেছিল হয়তো পুলিশ তাদের পাশে থাকবে না, কিন্তু পুলিশের একজন কর্মকর্তা তাকে সাপোর্ট করছে, এটা ভাবতেই তার অনেক ভালো লাগছে। এরপর রুদ্র চলে গেল। রুদ্র গাড়িতে বসে আছে। তার ভীষণ ভালো লাগছে আয়াতকে দেখতে পেয়ে। আয়াতকে দেখার জন্য মূলত সে এখানে এসেছিল। এসব কথা তো সে ফোনেও বলতে পারত, কিন্তু সামনাসামনি বলেছে শুধুমাত্র আয়াতকে একটাবার দেখার জন্য। এটা ভাবতে ভাবতেই কান্না করছিল। হঠাৎ করে লক্ষ্য করলো রুদ্র যে তিশা কান্না করছে। এটা দেখার পর সে তিশার দিকে তাকিয়ে বলল, আরে আজব ব্যাপার, তিশা তুমি কান্না করছো কেন? রুদ্র হাসি মুখে কথাটা বলল। তিশার ভেতরটা আরও ফেটে যাচ্ছে। এই হাসি অন্য কারোর জন্য বিষয়টা সে মেনে নিতে পারছে না। এতদিন সে একটা আশা নিয়ে বসেছিল, কিন্তু এই আশা তো এখন একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তিশা তখন মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, না স্যার, এমনি এই পরিস্থিতির কথা চিন্তা করে কান্না করছিলাম। আমার মতো কত মেয়েরা বিপদে আছে, কিন্তু আমরা তাদেরকে রক্ষা করতে পারছি না। আমরা কতটা ব্যর্থ। হ্যাঁ তিশা, আমাদেরকে এখন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদেরকে নিজেদের জীবনের কথা চিন্তা করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে এই দেশের মানুষের কথা। একটা মানুষের চোখের কান্না যেন আমাদের কারণে না হয়, এটা ভাবতে হবে আমাদেরকে, যে আমাদের একজনের প্রাণ চলে গেলেও হাজার মানুষের প্রাণ বাঁচবে, হাজারো মেয়ে নিজেদের ইজ্জত রক্ষা করতে পারবে। তিশা তখন এই কথা শোনার পর কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে থাকলো। এরপর মনে মনে বলল, স্যার, আপনি পুরো পৃথিবীর মানুষের কথা চিন্তা করেন, সবার সুখের কথা আপনি চিন্তা করেন, কিন্তু শুধুমাত্র আমার কথা চিন্তা করেন না। আমার কষ্টের কথা আপনার একটা বড় মাথায় আসে না? আমি আপনার জন্য কত কিছু করলাম, কিন্তু আপনাকে বোঝাতে পারলাম না যে আমি আপনাকে ভালোবাসি। কি করে বোঝাবো স্যার? এখন তো আপনি আমার থেকে অনেক দূরে চলে গেছেন। আমি জানতাম আমি আপনাকে পাবো না, এরপরেও কেন এই পাগল মনকে বোঝাতে পারছি না, এটাই আমি জানি না। আমি তো ভালোবাসার সময় ভেবেছিলাম যে আপনাকে আমার পাবার কোনো আশাই নেই, কিন্তু জানি না, হয়তো বেহায়া মনটা একটু হলেও আশা করেছিল, সেই আশাটাও আজকে শেষ হয়ে গেল। তবে আমি কথা দিচ্ছি স্যার, আপনার কোনো ক্ষতি হতে দিব না। আপনি যার হন না কেন, আপনি যেন সুখে থাকেন, এটাই আমি চাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে নিরাপত্তা দেওয়ার। তিশা এসব ভেবে কান্না করছিল, কোনো কথা বলছিল না। এরপর তারা পুলিশ স্টেশনে পৌঁছে গেল। ওদিকে আয়াত নিজের কর্মের উপর খুবই লজ্জিত হলো। কেন সে এরকম ব্যবহার করলো রুদ্রের সাথে? সে ভাবতেও পারেনি রুদ্র একজন অফিসার হবে। সেই রাতের কথা চিন্তা করলো আয়াত, যেদিন রুদ্রের সাথে তার প্রথম দেখা হয়েছিল। আজ যেন তার রুদ্রকে নিয়ে ভাবতে ভীষণ ভালো লাগছে। সেদিন তো রুদ্রের বুকে এসে পড়েছিল, এসব ভাবছিল। এরপর হঠাৎ করে ভাবলো রুদ্রের ব্যাপারে কিছু জানা দরকার। এই জন্যই সে তাড়াতাড়ি করে ইন্টারনেটে সার্চ করলো রুদ্রের ব্যাপারে এবং বিভিন্ন পত্রপত্রিকা দেখতে লাগলো। সে আশ্চর্য হলো, এই রকম একটা মানুষ তার সামনে এসেছিল, যে দুর্দান্ত সাহসী। তার কাছে সব কিছু স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল যেন সব কিছু তার একটা ঘোরের মধ্যে কেটে গেছে। রুদ্রের বিভিন্ন সাহসিকতার ঘটনা তার চোখের সামনে একের পর এক আসছিল। কতটা আত্মত্যাগ করতে পারে একটা মানুষ। কিন্তু সে অনেক বেশি অবাক হলো যখন জানতে পারল রুদ্রের পরিবারের কেউ বেঁচে নেই। তার পরিবারের লোকজনকে মারাত্মকভাবে মরতে হয়েছে। আয়াতের নিজের অজান্তেই কান্না চলে আসলো। সে সব ভাবছিল আর রুদ্রের ছবি দেখছিল। রুদ্রের প্রতি তার একটা টান জন্মে গেছে। কোনো মানুষকে প্রথম দেখায় ভালোবেসে ফেলা যায় কিনা সেটা হয়তো আয়াত জানে না, কিন্তু আয়াতের মনে হচ্ছে সে রুদ্রকে ভালোবেসে ফেলেছে। সে এক দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে আছে। এসব নানা চিন্তায় রাতটা কেটে গেল আয়াতের। পরের দিন সকাল হতেই আবারও ব্যস্ত হয়ে পড়ল বিভিন্ন আন্দোলনে। রুদ্র নিজেও ভীষণ ব্যস্ততায় দিন কাটালো। কয়েকজন এক্সপার্টকে সে খুঁজে বের করলো। তার সন্দেহটা যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা ঝামেলা থেকে মুক্ত হবে সব কিছু। সে চিন্তা করলো রাতের বেলা যাবে, যখন গভীর রাত, তখন মানুষের আনাগোনা সেই দিকে থাকবে না।
তখন তারা নিরাপদে কোনো ঝামেলা ছাড়াই কাজটা করতে পারবে। সেই জন্য তারা গভীর রাতের অপেক্ষা করতে শুরু করলো। ওদিকে আয়াত তখন নিজের রুমে বসেছিল। হঠাৎ করে আবারও অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, তবে আপনাকে একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য আমি কল করেছি। আপনার বান্ধবীকে যারা খুন করেছে তাদেরকে আমি দেখতে পেয়েছি। তারা 309 নাম্বার রোডের পাশে যে ঘন জঙ্গলটা আছে ওইটার ভিতরে যাচ্ছে। শামীমের বন্ধুরা ওখানেই আছে। তাদেরকে ধরতে হলে এখনই চলে আসুন। কি বলছেন আপনি? দেখুন, বেশি কথা বলার সময় নেই। যদি ধরতে চান তাহলে চলে আসেন। তারা জঙ্গলের ভিতরে যে বাড়িটা ওইটার কাছাকাছি আছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমাকেও তারা শেষ করে দিতে পারে। যদি আমাকে দেখতে পায় আমি এখান থেকে লুকিয়ে পড়তেছি। বলেই লোকটা ফোন রেখে দিল। আয়াত কি করবে বুঝতে পারছিল না। তার বাবা মা ঘুমিয়ে পড়েছে। এখন তার কি সেখানে যাওয়া উচিত? সে তখন ভাবলো সে তো কথা দিয়েছে তার বান্ধবীকে, তার বান্ধবীর খুনিকে ধরবে। তাহলে সে কিভাবে না গিয়ে থাকতে পারে? সেই জন্য সে বেরিয়ে পড়ল। নিজে গাড়ি ড্রাইভ করছিল। 25 মিনিট ড্রাইভ করার পর পৌঁছে গেল সে তার গন্তব্যে। সেখানে যাবার পর কি করবে? এত অন্ধকারের মধ্যে সে কিভাবে ভিতরে যাবে? কিন্তু আয়াত নিজেও জানে না তার ভিতরে কি কাজ করছিল। সে গাড়ি থেকে নেমে পড়ল। এরপর হাঁটতে শুরু করলো জঙ্গলের ভিতর দিয়ে। অন্ধকারের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছিল না। তার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। যত ভিতরে যাচ্ছে তত তার ভয় আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে। সে অনেকটা গভীরে চলে এসেছে। তখন রুদ্রের কথা তার মনে পড়ল। রুদ্র তাকে বারবার বলেছে কাউকে বিশ্বাস না করতে। সে একটা অপরিচিত মানুষকে বিশ্বাস করে এত দূর চলে আসলো। এই আশাটা কি তার ঠিক হয়েছে? তবুও তার মনের মধ্যে কি যেন একটা কাজ করলো। সে আরও ভিতরে যেতে শুরু করলো। সে ঘরটার কাছাকাছি যাবে তখনই হঠাৎ করে তার পিছনে দুজন এসে দাঁড়ালো। সে পিছনে তাকাতেই ভয় পেয়ে গেল, কারণ কালো মাস্ক পরা দুজন লোককে ফোনের লাইটের আলোতে সে অল্প অল্প দেখতে পাচ্ছে। তখন আয়াত ভীষণ ভয় পেয়ে গেল। লোকগুলো তখন হাসতেও শুরু করলো। তখন সে বলল, এই কারা তোমরা? হা হা হা, আমাদেরকে ধরার জন্য এত দূর চলে এসেছো? তাহলে আমাদের হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। অনেক আন্দোলন করেছো, আজকের পর থেকে তোমার সব জাহাজ মিটে যাবে। আয়াতের সেই গুণটা আবারও কাজ করলো। সে ভালো মতোই বুঝতে পারছে এই সেই লোকটা যে লোকটা তাকে কল করেছিল। সেই লোকটার কণ্ঠ ফোনের মধ্যে সে অল্প স্বল্প শুনেছিল। এবার সে পুরো নিশ্চিত হয়ে গেল, কারণ এই লোকটা কিভাবে জানতে পারলো সে তাদেরকে ধরার জন্য এসেছে। তখন সে ওই লোকটার দিকে তাকিয়ে বলল, আমাকে এতদূর নিয়ে আসার কারণ কি? আমি জানি তুমি আমাকে কল করেছিলে এবং এখানে ডেকেছো। কেন এরকম করলে? বাহ, তুমি তো বুদ্ধিমান মেয়ে, সব কিছু বুঝে গেছো। তাহলে এটা কি বুঝতে পারছো না আমরা তোমাকে এখানে কেন নিয়ে এসেছি? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। তোমাদের যাই উদ্দেশ্য থাকুক না কেন, তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। তোমরা যেটা করছো সেটা অনেক বড় অন্যায় করছো। তোমরা বুঝতে পারছো না, তোমরা নারীর নিরাপত্তা নষ্ট করছো। একদিন তোমাদেরকে এর ফল ভোগ করতেই হবে। আমাদের সামনে দাঁড়িয়ে এত ভয়ঙ্কর কথা বলার সাহস এখনো পর্যন্ত কারো হয়নি। তোর এত বড় সাহস হয় কি করে? তোকে এর শাস্তি ভোগ করতেই হবে। চল আমাদের সাথে। বলেই ছেলেটা টানতে শুরু করলো আয়াতকে। আয়াত চিৎকার করছে। এখন তার রুদ্রের বলা কথাগুলো খুব মনে পড়ছে। কেন বিশ্বাস করেছিল এই ছেলেটাকে? যদি এখানে না আসতো তাহলে এই বিপদে পড়তেই হতো না। সে চিৎকার করছে, তার সাথে কি কোনো অন্যায় হতে চলেছে? সে এসব ভাবছিল, তখন হঠাৎ করে তাকে সেই ঘরের ভিতরে নিয়ে গিয়ে বেঁধে রাখা হলো। আয়াত চিৎকার করতে শুরু করলো। ওদিকে রুদ্র তখন তার টিম নিয়ে চলে আসলো সেই ঘরের কাছাকাছি। আসার পর সে সবাইকে বলল, আমাদেরকে এখন একত্রে এই ঘরের আশেপাশে খুঁজতে হবে। এর আশেপাশে এমন কিছু আছে যার কারণে তারা এই ঘর ছেড়ে যাচ্ছে না। খুঁজতে থাকো। আমি আশা করি এমন কিছু পাবো যা আমাদের এই কাজটা সমাধান করতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এই কথা শোনার পর সবাই খুঁজতে শুরু করলো। তখনই হঠাৎ করে ঘরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। চিৎকারের আওয়াজ শুনতেই যখন রুদ্র সেদিকে দৌড়ে যাবে, এর আগেই অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। রুদ্র আসার আগে আয়াতের সবচেয়ে মূল্যবান সম্পদটা কেড়ে নিয়েছে ওই পশুগুলো। আয়াত পাথরের মতো শুয়ে আছে। তার সাথে এরকম কিছু হবে সে কল্পনাও করতে পারেনি।
রুদ্র যখনই চিৎকারের আওয়াজ শুনতে পেল তখন তার কাছে ভীষণ পরিচিত মনে হলো সেই কণ্ঠটা। সে পাগলের মতো দৌড়ে গিয়ে ঘরের ভিতরে প্রবেশ করতেই এটা দেখার পর রুদ্র সেখানেই বসে পড়ল। কিছুক্ষণ বসে থাকার পর যখন সামনে থাকা দুজন পালাতে যাবে তখনই রুদ্র নিজের পকেট থেকে পিস্তলটা বের করে দুজনের পায়ে গুলি করে দেয়। এরপর তাদের গলা চেপে ধরে। এটা দেখার পর আয়াত কান্না করতে শুরু করে। তার বিবস্ত্র অবস্থা, পাগলের মতো কাঁদতে শুরু করেছে। তখন রুদ্র চিৎকার করে তিশাকে বলে, তিশা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আয়াতকে হাসপাতালে নিয়ে যাও। আর 1 সেকেন্ডও তার পাশে থেকে সরবে না। আয়াতের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। এটা খুব ভালো করে মনে রাখবে। ওকে স্যার, আপনি এতটা উত্তেজিত হবেন না, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তিশা, আমি এমন কিছু শুনতে চাই না যা মেনে নিতে পারবো না। তুমি 1 সেকেন্ডও তার আশেপাশে থেকে সরবে না। যদি তুমি সরে যাও তাহলে সে এমন কিছু করতে পারে যেটা সবার জন্যই কষ্টকর হবে। তাই তুমি পাশে থাকবে তার। তখনই তিশা গিয়ে আয়াতের কাপড় ঠিক করে আয়াতকে নিয়ে গেল হসপিটালে। এদিকে আয়াত পাগলের মতো কান্না করতে শুরু করলো। তার সাথে এরকম কিছু হবে এটা সে কল্পনাও করতে পারেনি। তার এই জীবনের সব থেকে বড় সম্পদটা হারিয়ে গেছে। একটা নারীর কাছে এটা কি, একমাত্র সেই নারীই বুঝতে পারবে যে নিজের এই মূল্যবান সম্পদটা হারিয়েছে। তাদের কাছে এখন বেঁচে থাকা আর মরে যাওয়াটা সমান হয়ে যায়। আজ আয়াত বুঝতে পারছে সাদিয়া কেন আত্মহত্যা করলো। নিজের উপরে নিজের ঘৃণা হচ্ছিল। কেন এত বোকার মতো কাজ করলো সে? এত বড় একটা আন্দোলন শুরু করেছে আর তাকে কিনা এতটা বোকা বানিয়ে নিল। কিন্তু কান্না করে এখন তো কোনো কিছু পাওয়া যাবে না। যা হওয়ার হয়ে গেছে। তিশা তাকে হসপিটালে ভর্তি করলো। ওদিকে রুদ্র সেই দুজনকে মারতে শুরু করলে এটা দেখার পর সিয়াম তার পাশে এসে দাঁড়ালো। এরপর বলল, স্যার, এইভাবে ওদেরকে মারবেন না, ওদেরকে নিয়ে যেতে হবে। আমি একজনকে চিনি, এই হচ্ছে রনি, আর পাশেরটাকে তো চিনতে পারছি না। ভিতরে নিয়ে গেলে এমনিতেই সব কিছু স্বীকার করবে। এখন আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। রুদ্র তখন তাদেরকে ছেড়ে দিল। এরপর তাদের দুজনকে নিয়ে যাওয়া হলো থানায়। ওদিকে রুদ্র এবং তার টিম খুঁজতে শুরু করলো এই জায়গায় কি পাওয়া যায়। তখন খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেল একটা গাছের মধ্যে বাক্সের মতো কিছু একটা বাঁধা। তখন সে রাতের অন্ধকারে একটা লোককে বলল সেই বাক্সের কাছে উঠতে। সে গাছের উপরে উঠে গিয়ে সেই বক্সটা বের করে আনলো। তখন দেখতে পেল সেখানে একটা ক্যামেরা লাগানো। তার মানে তাদের এখানে আসা যাওয়ার সব কিছু কেউ একজন ক্যামেরা দিয়ে বসে দেখত, যে কারণে তারা আসার আগে অপরাধীরা পালিয়ে যেত। রুদ্র তখন সবার উদ্দেশ্যে বলল, আমার মনে হয় এখানে এমন কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা শুধু বাইরের অন্যায়টা দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে অন্য কিছু চলছে। আমাদেরকে আরও গভীরে খুঁজতে হবে। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, যেহেতু তারা ক্যামেরা দিয়ে এই জায়গাটা নজরবন্দি করে রেখেছিল। কিন্তু স্যার, আমরা এখানে মাটির মধ্যে খুঁজে কি করব? সিয়াম, পাগলের মতো কথা বলো না। তোমার মাথায় কি একটা বারও এই চিন্তাটা আসলো না যে আমরা তাদেরকে এখানে ধরে ফেলেছি? আমরা তাদের জায়গাটা জেনে গেছি। এখানে আমরা বারবার এসে অ্যাটাক করছি, কিন্তু তারা যতটা অন্যায় করেছে এই জায়গায় করেছে। কেন তারা এই জায়গায় অন্যায় করবে? তারা এখানে কেন ফিরে আসবে? তারা কি অন্য কোনো জায়গায় যেতে পারতো না? যেখানে পুলিশ একবার চলে এসেছে সেখানে কি অপরাধীরা থাকে? অপরাধীরা এক জায়গায় বারবার এসে এটা করছে। আমরা তাদের আস্তানা জেনে গেছি, কিন্তু তারা তাদের আস্তানা পরিবর্তন করছে না, একই জায়গায় বারবার ফিরে আসছে। এর কারণ হচ্ছে এই জায়গায় এমন কিছু আছে যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। যে এক্সপার্টকে ডেকে নিয়ে আসা হয়েছিল সে চিৎকার করে ডাকতে শুরু করলো। রবিন নামের সেই এক্সপার্ট কিছু একটা খুঁজে পেয়েছে। এটা দেখার পর রুদ্র সেদিকে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, রবিন, কি পেয়েছো? স্যার, আমার মনে হচ্ছে এখানে ভিতরে কিছু একটা আছে। এই মাটিটা অনেক ফাঁকা লাগতেছে, আর এখানকার মাটি অন্য মাটির মতো নয়। মনে হচ্ছে এই মাটিটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ এখানকার মাটি সরানো হয়েছে, এরপর উপরে এসে অন্য জায়গার মাটি দেওয়া হয়েছে। এই মাটির সাথে
তার 5 টাকা মাটির কোনো মিল নেই। বলেছিলাম না এখানে অন্য কিছু চলছে। তাড়াতাড়ি যাও, সবাইকে নিয়ে আসো। সবাই জায়গাটা ঘুরে দেখতে হবে ভেতরে কি চলছে। ওকে স্যার, আমি এখনই যাচ্ছি। স্যার, আমার মনে হয় এখানে গর্ত করার আগে আমাদেরকে আগে চারিপাশটা ভালো করে লক্ষ্য করতে হবে। যেহেতু একটা ক্যামেরা আছে, সেহেতু অন্য দিক দিয়ে ক্যামেরা থাকতে পারে। আমাদের আগে এই ক্যামেরাগুলোকে নষ্ট করতে হবে, না হলে তারা জানতে পেরে যাবে যে আমরা এখানে গর্ত করছি। আগে ক্যামেরা সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এটা তুমি অনেক ভালো কথা বলেছো রবিন। আগে আমাদেরকে ক্যামেরাগুলো নষ্ট করতে হবে। এক কাজ করো, তুমি তোমার টিম নিয়ে এই জায়গায় গর্ত করতে থাকো। আমি দেখি এই জায়গায় কোনো ক্যামেরা পাওয়া যায় কিনা। আর আমাদের একবার হাসপাতালে যেতে হবে। ওকে স্যার, আপনি খুঁজে দেখেন, এরপর আপনি হসপিটালে চলে যান। আমরা এই দিকটা দেখে নিচ্ছি। এই জায়গাটায় কি আছে আমি আপনাকে কালকের ভিতরেই জানাচ্ছি। আপনি শুধু কালকের মধ্যে এখানে কাউকে আসতে দেবেন না। রবিন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই জায়গাটা যখন একবার খুঁজে পেয়ে গেছি, তাহলে এই জায়গায় কাউকে আসতে দেব না। আর যদি আসলেই দরকার হয়, নিজের জীবন সবার আগে দিয়ে দেব। তুমি নিশ্চিন্তে এই জায়গায় কাজ চালিয়ে যেতে পারো। তখন রুদ্র চারপাশটা আবারও খুঁজতে শুরু করলো এবং শেষ পর্যন্ত আরও একটা ক্যামেরা পেল সেই ঘরের দরজার কাছাকাছি। সেখান থেকে ওই জায়গাটা খুব ভালো করেই দেখা যায়। সেই ক্যামেরাটা ওরা নষ্ট করে ফেললো। এরপর হসপিটালের দিকে যেতে শুরু করলো। হসপিটালে আয়াত তখন পাগলের মতো কান্না করছিল, চিৎকার করছিল। নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলার পর কোনো মানুষের আর্তনাদ বর্ণনা করার মতো হয় না। আয়াতের বাবা মা তখন পাশে দাঁড়িয়ে কান্না করছিল। নিজেদের মেয়ের এমন অবস্থা তারা মেনে নিতে পারছে না। তখন তিশা তাদের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনারা যদি এইরকম করেন তাহলে উনি সাহস পাবে কি করে? ওনার এখন মেন্টালি সাপোর্টের প্রয়োজন। আপনারা যদি মানসিকভাবে ওনাকে কষ্ট দিতে থাকেন তাহলে উনি বাঁচবেন কি করে? আপনারা এখন তাকে সাপোর্ট করুন। আয়াতের মা তখন কোনো কথা বললেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন। তারা কান্না করছেন কিন্তু সেটা নিঃশব্দে। তিশা এখন বেশি রেগে গেল। তার এই একটা স্বভাব, কোনো সময় তার কথার উল্টো কোনো কিছু হয়ে গেলে সে রেগে যায়। তখন সে তাদের দিকে তাকিয়ে একটু ধমকের সুরে বলল, আপনারা কি এখানে নিজেদের মেয়েকে বাঁচাতে এসেছেন নাকি মেরে ফেলতে এসেছেন? সে যদি এখন দেখতে পায় আপনারা তার জন্য কান্না করতেছেন, তার কথা ভেবে আপনারা কষ্ট পাচ্ছেন, তাহলে সে ভাবে আপনারা তার এই কাজের জন্য কষ্ট পেয়েছেন। সে কি নিজের ইচ্ছে গিয়ে নিজের শরীর বিলিয়ে দিয়েছে? ওই লোকগুলো তাকে এই পরিস্থিতি স্বীকার করতে বাধ্য করেছে। এখন আপনারা তাকে সাপোর্ট করবেন, তাকে একটু বোঝান যে আপনারা তার এই পরিবর্তনটা মেনে নিয়েছেন। যদি আপনারা তার সামনে কান্না করেন তাহলে সে তো একদম ভেঙে পড়ে যাবে, কোনো ভুল সিদ্ধান্ত নেবে। তিশা তখন আয়াতের পাশে বসলো। আয়াত তখন কান্না করতে করতে তিশার দিকে তাকিয়ে বলল, আমার সব কিছু শেষ হয়ে গেল ম্যাডাম। আমি আর বাঁচতে চাই না। আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমার কারণে। এখন আমার বাবা মা রাস্তায় বের হতে পারবে না। আমার বাবার এত সম্মান সব কিছু আমি নষ্ট করে দিলাম। আয়াত, আপনি পাগলের মতো করতেছেন। স্যার আসছেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওই অপরাধীদের শাস্তি দেওয়া হবে। আপনি এখন খাবার খেয়ে নিন, ডাক্তার বলেছে আপনার শরীরে এখন শক্তির প্রয়োজন, কিন্তু আপনি তো খাবার খাচ্ছেন না। কেন কেন এমন করছেন? খাবার খেয়ে নিন। ম্যাডাম, এখন আমার কোনো খাবার খোলা দিয়ে নামবে না। এখন আমার কাছে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। আজ আমি বুঝতে পারছি কেন সাদিয়া সেদিন আত্মহত্যা করেছিল। সেদিন সাদিয়ার উপর আমার ভীষণ অভিমান হয়েছিল। ভেবেছিলাম সে হয়তো জীবনের উপর ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আজ আমার কাছে মনে হচ্ছে আমার মরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এতে করে আমার পরিবারকে আর কোনো অপমানের শিকার হতে হবে না। আয়াত, আপনি পাগলের মতো করছেন। নিজেকে শক্ত করুন। আপনাকে জোর করে এসব করানো হয়েছে। আপনি নিজের ইচ্ছায় এই কাজ করেননি। আপনি কেন এটা করবেন? আপনি আত্মহত্যা কেন করবেন? আপনি খাবার খেয়ে নিন, আপনার এখন শক্তির প্রয়োজন। ম্যাডাম, আমার কথাটা। আয়াত কথা শেষ করতে পারল না। দরজার দিকে তাকিয়ে দেখলো রুদ্র ঢুকছে। এটা দেখার পর তিশা দাঁড়িয়ে পড়ল। রুদ্র তখন ভিতরে ঢুকলো, আয়াতের পাশে দাঁড়ালো। আয়াত নিচের দিকে তাকিয়ে আছে। তার এখন
উপরের দিকে তাকানোর কোনো সাহস নেই। এই মানুষটাকে সে ভেবেছিল নিজের স্বপ্নের রাজকুমার বানাবে, কিন্তু সেটা আর সম্ভব না। এই মানুষ এত বড় মাপের একজন লোক, যার একটা ইশারায় হাজারো মেয়ে পাগল হয়ে যাবে। সেই মানুষটা কি তার মতো একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে? সে নিচের দিকে তাকিয়ে আছে। রুদ্র তখন প্রিয় মানুষটার এরকম চেহারা দেখে কান্না করে দেবে এমন অবস্থা, কিন্তু সে নিজেকে শক্ত করলো। তিশার দিকে তাকিয়ে বলল, তিশা, কি অবস্থা আয়াতের? আর ডাক্তারের সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ স্যার, আমার কথা হয়েছে ডাক্তারের সাথে। ডাক্তার বলেছে ওনার এখন শরীরে শক্তির প্রয়োজন, সাথে মেন্টালি সাপোর্টের প্রয়োজন। উনি খাবার খেতে চাচ্ছেন না। আমি অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু উনি বলেছেন উনি নাকি আত্মহত্যা করবেন। এই কথা শোনার পর রুদ্র চমকে উঠল। আয়াত এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে এত স্বাভাবিকভাবে বলতে পারলো? সে তখন তিশার দিকে তাকালো। তিশা অদ্ভুত দৃষ্টি নিয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্র তখন তিশাকে বলল, তিশা, তুমি যাও, আমি আয়াতের খাবারের দিকটা দেখছি। তুমি যাও, গিয়ে আয়াতের বাবা মার সাথে কথা বলো। তাদেরকে এই ব্যাপারটা বোঝাও যে এখন তাদেরকে শক্ত থাকতে হবে। তারা যদি এভাবে ভেঙে পড়ে তাহলে তাদের মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। ওকে স্যার। তিশা বেরিয়ে গেল। আয়াত তখন নিচের দিকে তাকিয়ে আছে। রুদ্র গিয়ে দরজাটা বন্ধ করে দিল। এটা দেখার পর আয়াত কিছুটা চমকে গেল, রুদ্রের দিকে তাকালো। রুদ্র তখন আয়াতের পাশে এসে বসলো। এরপর নিজের হাতে খাবারের প্লেটটা নিল, নিয়ে খাবার মাখিয়ে আয়াতের সামনে ধরে বলল, খাবার খেয়ে নাও, পাগলামি করো না আয়াত, এখন তোমার শক্তির প্রয়োজন। স্যার, আপনি বুঝতে পারছেন না, আমি বাঁচতে চাই না। আমি যদি এখন এভাবে বেঁচে থাকি তাহলে আমার বাবাকে অপমানিত হতে হবে সবার সামনে। আমার বাবাকে তো আপনি চেনেন, তার এত বড় রেপুটেশন সব কিছু নষ্ট হয়ে যাবে। আয়াত, আমার কথা শোনো, নাহলে কিন্তু থাপ্পড় দিয়ে সব দাঁতগুলো ফেলে দেবো। রুদ্রের রাগী ভয়ঙ্কর চেহারাটা দেখে আয়াত কোনো কথা বলতে পারল না। সোজা খাবারটা খেয়ে নিল। এই চোখের গভীরতা আজ বুঝতে পারছে না আয়াত। রুদ্র তখন তাকে খাবার খাইয়ে দিল। আয়াত কোনো কথা বলল না, শুধু খাবার খেয়ে গেল আর কান্না করলো। রুদ্র নিজের হাতটা ধুয়ে আয়াতের পাশে এসে বসলো। এরপর আয়াতের হাত চেপে ধরল। এরপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়াত, আমি তোমার সাথে সেদিন দেখা করতে এসেছিলাম। তোমার সেই প্রতিবাদী রূপ দেখে, তুমি যেভাবে প্রতিবাদ করেছো, এভাবে যদি প্রত্যেকটা নারী প্রতিবাদ করতো তাহলে আজ আমাদের সমাজটা আরো উন্নত হতো। কিন্তু এখন তোমার এই পরিস্থিতি দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়েছ। আমি বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা, কিন্তু আত্মহত্যা কোনো কিছুরই সমাধান নয়। আয়াত, তোমাকে এখন লড়াই করতে হবে। তুমি তোমার আন্দোলন আরো তীব্র করে তুলবে। এখন শুধু তোমার আশেপাশের নারীদের সম্মানের ব্যাপার না, এখন তোমার এই পরিস্থিতির প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ নিতে হবে তাদের কাছ থেকে। তোমার মতো যারা আছে তাদেরকে পথ দেখাতে হবে কিভাবে বাঁচতে হয়। যদি এখন আত্মহত্যা করো তাহলে শুধু তুমি আত্মহত্যা করবে না, বরং নারীর সম্মান নিয়ে আত্মহত্যা করবে। প্রত্যেকটা ধর্ষিতা নারীকে তুমি মেরে ফেলবে। আয়াত রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্রের স্পর্শ তাকে অদ্ভুত অনুভূতির সাগরে ডুবিয়ে নিয়ে যাচ্ছে। তার ভীষণ ভয় করছে, কথাগুলো শুনে সে কি পারবে এত বড় একটা দায়িত্ব নিতে। সে তখন চিন্তা করলো, সত্যি তো, যদি আত্মহত্যা করে তাহলে তার দেখা দেখি যারা প্রতিবাদ করতে এসেছিল সবাই পালিয়ে যাবে। সবাই ভাববে যতজন আন্দোলন করতে আসবে সবাইকে এই পরিস্থিতির শিকার হতে হবে। আয়াত তখন রুদ্রের দিকে তাকালো। তখন আয়াতের বাইরে বেরিয়ে আসা চুলগুলো কানের পিছনে গুঁজে দিল রুদ্র। বলল, তুমি এখন থেকে নিজের আন্দোলন আরো বড় করবে। তোমরা নিজেরা এই কাজ করোনি, তোমাদের সম্মান তোমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তুমি কি নিজের ইচ্ছেই গিয়ে শরীর বিলিয়ে দিয়েছ, নাকি তোমার সাথে জোর করে এই কাজ করা হয়েছে? তোমরা কেন সমাজের চোখে অবহেলিত হবে? সমাজের চোখে অবহেলিত হবে ওই মানুষগুলো যারা তোমাদের সাথে এই কাজ করছে। ওদেরকে শেষ করে দিতে হবে। প্রত্যেকটা নারীর ইজ্জতকে ফিরিয়ে আনতে হবে ওদের কাছ থেকে। তুমি আত্মহত্যা করবে না, বরং তুমি পথ দেখাবে কিভাবে এই পরিস্থিতি থেকে উঠে আসতে হয়। কিন্তু স্যার, আমার পরিবারের কি হবে? আমাকে তো কেউ আর বিয়ে করবে না। আমার মা, আমার বাবা সবাইকে অপমানিত হতে হবে সমাজের কাছ থেকে। এই আন্দোলন করার পর হয়তো 2 বছর 1 বছর পর আমি একটা সমাধানে পৌঁছতে পারবো।
কিন্তু আমার পরবর্তী জীবন, আমার ভবিষ্যৎ কি হবে? আয়াত, একটা কথা মাথায় রাখবে, যে সত্যিকারের অর্থে তোমাকে ভালোবাসবে সে তোমার দেহকে নয়, তোমার মনকে ভালোবাসবে। আর তোমার পবিত্র মন এখনো কেউ নষ্ট করতে পারেনি, আর কোনোদিনও পারবেও না। তোমার দেহটাকে নষ্ট করেছে তারা, কিন্তু যে তোমাকে ভালোবাসবে সে তোমার মনকে ভালোবাসবে। আর যতজন তোমাকে অবহেলা করে চলে যাবে তুমি বরং খুশি হবে, কারণ এদের সাথে যদি তোমার বিয়ে হয় তাহলে তারা শুধু তোমার দেহটাকে উপভোগ করবে, সত্যিকার অর্থে কোনোদিনও ভালোবাসবে না। তাই তুমি একটা কথা খুব ভালো করে মনে রাখবে, যে তোমাকে এই পরিস্থিতি থেকে মেনে নেবে তাকে কোনোদিনও ফিরিয়ে দেবে না, কারণ সে তোমাকে সত্যিই ভালোবেসেছে, তোমার দেহকে ভালোবাসেনি। তাই তুমি এখন নিশ্চিন্তে নিজের কাজ চালিয়ে যাও। তোমাকে শক্ত হতে হবে আয়াত, তোমাকে শক্ত হতে হবে। আয়াত কোনো কথা বলল না, কান্না করতে শুরু করলো। তার কাছে মনে হচ্ছে এখন তার এভাবে আত্মহত্যার সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কোনো কিছুই না। তখন সে নিজের কাজের উপর নিজে লজ্জিত হয়ে গেল। সে কি ডিসিশন নিতে যাচ্ছিল? তার সাথে তো অনেক নারীরা আছে। প্রত্যেকটা ধর্ষিতা নারীকে তাদের ইজ্জত ফিরিয়ে দিতে হবে, তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সমাজের চোখে তারা কেন অবহেলিত হবে? তারা কি নিজের ইচ্ছায় গিয়ে এই কাজ করেছে? বরং তাদের সাথে জোর করে এই কাজ করা হয়েছে। কিন্তু সমাজের চোখে সেই নর পশুগুলো অনেক সম্মানী। হয়তো তাদেরকে 2-1 মাস সবাই অবহেলা করে, সবাই তাদেরকে গালাগালি করে, কিন্তু একটা সময় সেটা বন্ধ হয়ে যায়। আর ওই নারীকে সারা জীবন এই কলঙ্ক মাথায় নিয়ে ঘুরতে হয়। কিন্তু সেই নরপশুগুলোকে এই কলঙ্ক সারা জীবন মাথায় নিয়ে ঘুরতে হয় না। আয়াত তখন রুদ্রের দিকে তাকিয়ে বলল, স্যার, এখন আমার নিজের কাজের ওপর নিজেরই লজ্জা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি আত্মহত্যার ডিসিশন নিয়ে অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়েছি। এখন আমাকে প্রতিবাদ করতে হবে। আমি প্রতিবাদ করব, আর ওদের সবাইকে আমি শেষ করে দেব। ওদেরকে বাঁচতে দেব না। যারা আমার এত বড় ক্ষতি করেছে তাদেরকে আমি ছাড়বো না। এই তো আয়াত, তুমি নিজের শক্তি আবার ফিরে পাচ্ছ। এভাবেই তোমাকে প্রতিবাদ করে যেতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তুমি অনেক বড় একটা ভুল কাজ করেছো মানুষটাকে বিশ্বাস করে। তুমি কেন তার কল পেয়েই চলে গেলে? তুমি যত আন্দোলন বড় করবে তত তোমার কাছে এরকম কল আসতে থাকবে। তুমি আমার কথা ছাড়া একটা পাও এগিয়ে যাবে না। এখন থেকে তুমি আমার কথা মতো চলবে। তুমি তোমার আন্দোলন চালিয়ে যাও। কেউ কল দিয়ে যদি বলে তোমার বাবা মারা যাচ্ছে, এরপরেও তুমি এগিয়ে যাবে না, কারণ এখন তোমাকে এইভাবেই আক্রমণ করা হবে। এমন কোনো কথা বলা হবে যাতে তুমি ইমোশনাল হয়ে পড়ো, আর তাদের কথায় চলো। এখন থেকে তুমি কাউকে বিশ্বাস করবে না। এমনকি তোমার বাবার নাম্বার দিয়ে কেউ কল করলেও আগে যাচাই করে নেবে। তোমার আশেপাশে এখন শত্রুর সংখ্যা আরও বাড়তে শুরু করবে। যখন দেখতে পাবে তোমার সাথে এত বড় একটা অন্যায় করার পরেও তুমি আত্মহত্যা করনি, বরং আরও বড় করেছো তোমার প্রতিবাদের মাত্রা। আয়াত তখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তার কাছে মনে হচ্ছে কেউ তাকে সুন্দর করে বোঝাচ্ছে। হ্যাঁ, আয়াত মুগ্ধ হয়ে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্রের প্রতিটি কথাই তার কাছে মধুর মতো লাগছে। আয়াত নিজেকে শক্ত করল এবং সিদ্ধান্ত নিল পরবর্তী দিন থেকে আবার প্রতিবাদে নামবে। কিন্তু রুদ্র তিশাকে সেখানে বসিয়ে চলে গেল, কারণ আয়াতের মানসিক অবস্থার পরিবর্তন ঘটতে পারে। এরপর আয়াতের বাবা মায়ের কাছে গেল, গিয়ে তাদেরকে বোঝাতে শুরু করলো এখন তাদেরকে খুবই শক্ত থাকতে হবে। নিজেদের মেয়েকে বাঁচাতে চাইলে এখন তাদেরকে পরিশ্রম করতে হবে। এরপর রুদ্র নিজের অবস্থার পরিবর্তন ঘটালো। তার ভয়ঙ্কর রূপটা ভেসে উঠল তার চেহারায়। যেতে শুরু করলো থানার দিকে। ওখানে যাওয়ার পর একটা হাবিলদারকে ডাক দিয়ে বলল, এটা হাতুড়ি নিয়ে আয় আর কয়েকটা পেরেক নিয়ে আসতে। হাবিলদার সেটাই করলো। রুদ্র তখন সেই দুটো ছেলের সামনে গিয়ে বসল। ছেলেগুলো তাকে দেখেই চিৎকার করতে শুরু করলো। মারতে মারতে রুদ্র তাদের অবস্থা খারাপ করে ফেলল। রুদ্র তখন তাদের দিকে তাকিয়ে বলল, এখনই এভাবে চিৎকার শুরু করে দিলে হবে নাকি? প্রত্যেকটা মেয়ের কান্নার বদলা আমি তোদের কাছ থেকে নেব। তোদের রক্ত দিয়ে যদি আমি গোসল না করি তাহলে আমার নাম রুদ্র নয়। তোদেরকে আমি ছাড়ব না। বল তোদের বসকে। লোকগুলো পাগলের মতো কান্না করছিল।
সে একের পর এক পেরেক লোকগুলোর হাতে ঢোকাচ্ছিল। তাদেরকে চেয়ারে বসিয়ে তাদের হাতের উপর হাতুড়ি দিয়ে আঘাত করে পেরেক ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। রুদ্র তাদেরকে চিৎকার করে জিজ্ঞেস করছিল, তখন হঠাৎ করেই তার ফোনে কল আসে। ফোনটা রিসিভ করতে রুদ্র দৌড়ে বেরিয়ে যায়, কারণ সিয়াম কল করেছে। তারা এমন কিছু জানতে পেরেছে যেটা তারা কল্পনাও করতে পারেনি। রুদ্র তখন সেই জঙ্গলে চলে গেল। তখন ভোর হয়ে গেছে। রুদ্র সেখানে পৌঁছাতেই রবিন আর সিয়াম দৌড়ে আসলো। এরপর বলল, স্যার, একটা ভয়ঙ্কর জিনিস আপনাকে দেখায়। এটা শুধু একটা সুড়ঙ্গ নয়, বরং এটা তারা একটা গুপ্তধনের জায়গা বানিয়ে ফেলেছে। এখানে কমসে কম 200 কোটি টাকার মাল আছে। এত সোনাদানা আমি আমার জীবনে দেখিনি। টাকা পয়সা, সোনাদানা সব কিছু এখানে রাখা হয়েছে। এই দেখুন, এটাতে ঢোকার আলাদা একটা রাস্তা আছে। আমরা প্রথমে যখন এখানে গর্ত করতে শুরু করে তখন আমরা ভুল পথে গর্ত করেছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার কাছে মনে হলো এই দিক দিয়ে আলো জ্বলতেছে। আমি তখন কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণের মনে হলো এখানে আলো আসতে কোথায় থেকে। যখন আমি ভিতরে ঢুকি তখন দেখতে পাই এখানে একটা ঘরের মতন আছে, এবং সেই ঘরের দরজাটা হলো ওই ঘরটা। ওইটার ভিতরে দিয়ে, ওই যে ভাঙা ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন দেয়াল, ওই দেয়ালের নিচ দিয়ে তারা সুড়ঙ্গ করেছে। ওই পথ দিয়ে তারা ঢুকতে এখানে সিঁড়ির মতন বানিয়েছে। রুদ্রের আর বুঝতে বাকি রইল না, তার সন্দেহই ঠিক। এখানে তারা তাদের সকল অন্যায় কাজের টাকা পয়সা এনে রাখে, কারণ তারা কোনো ব্যাংকে টাকা রাখলে সেটা সবাই জানতে পেরে যেত। এবং রুদ্র যেই পরিমাণে চালাক, তাতে তার ব্যাংক অ্যাকাউন্ট বের করাটা তার কাছে কোনো ব্যাপারই না। সাথে সিআইডি সহ বিভিন্ন ফোর্স তাদের পেছনে লেগে রয়েছে। আর এই সোনার বারগুলো দেখে মনে হচ্ছে বিদেশি। এগুলো সাধারণত দেশে পাওয়া যায় না। প্রায় 3 কেজি করে প্রতিটা বারে সোনা। রুদ্র তখন সিয়ামের দিকে তাকিয়ে বলল, সিয়াম, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদেরকে জব্দ করতে হবে। কিন্তু আমি একটা প্ল্যান করেছি। আমরা এভাবে কোনো কিছু করব না। এভাবে যদি করি তাহলে হয়তো আমরা তাদের এই টাকা পয়সাগুলো নিয়ে যেতে পারবো, কিন্তু আসল অপরাধীকে ধরতে পারবো না। আসল অপরাধীকে ধরার জন্য আমাদেরকে একটা ফাঁদ পাততে হবে। তাদের সাথে আমরা গেম খেলবো, যেভাবে আমাদের সাথে এতদিন থেকে খেলে আসছে। ওকে এমনভাবে ধরবো যেটাও কল্পনাও করতে পারবে না। আয়াতকে আমি শিখিয়ে দিয়ে এসেছি, সে নিজের আন্দোলন চালিয়ে যাবে। তাদেরকে বিন্দুমাত্র সন্দেহ হতে দেওয়া যাবে না যে আমরা এই ব্যাপারটা জানতে পেরে গেছি। আমরা আগের মতোই আমাদের তদন্ত চালিয়ে যাব। আমরা নারীদের নিরাপত্তার ব্যাপারটা নিয়েই তদন্ত করব, এবং এই ব্যাপারটা আমরা গোপনে করব। ওকে স্যার, আমি বুঝতে পেরেছি আপনার প্ল্যানটা, কিন্তু আপনি ওই ছেলেগুলোর কি করেছেন? আর রনির সাথে থাকা ছেলেটার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? ওদের কাছ থেকে এখন গিয়ে সব কিছু জানব, এবং ওদেরকে ব্যবহার করে ওদের বসের কাছাকাছি পৌঁছাবো। এখন বুঝতে পারবে আমি কতটা ভয়ঙ্কর। ওদের প্রত্যেকটাকে যদি আমি শেষ না করে দিয়েছি তাহলে আমার নামও রুদ্র নয়। রবিন, চলে আসো। তারা তখন সবকিছু আগের মতো ঠিক করে চলে আসলো, যাতে কেউ কোনো কিছু বুঝতে না পারে। এবং যে গর্ত তারা করেছিল সেখানে তারা লতা পাতা দিয়ে দিল, যাতে কেউ বুঝতে না পারে এখানে গর্ত করা হয়েছিল। এরপর তারা চলে গেল থানায়। থানায় যাওয়ার পর রুদ্র আবারও তাদের সামনে গেল। সেখানে থাকা ছেলে অর্থাৎ রনি এবং তার বন্ধু চিৎকার করে কান্না করতে শুরু করলো। তাদের হাত দিয়ে রক্ত পড়ছে। রুদ্র তখন তাদের কাছে গিয়ে তাদের জিহ্বার উপর একটা পেরেক রাখলো। এরপর বলল, দেখ, তোরা এখনো আমার ব্যাপারে কোনো কিছুই জানতে পারিসনি। যারা একবার আমার এখানে এসেছে তারা আর জীবনে কোনো অন্যায় করার সাহস পায় নাই। তাই তোদের আমি শেষ একটা সুযোগ দিতে চাই। যদি সব কিছু স্বীকার করে নিস তাহলে আমি তোদেরকে ছেড়ে দেব, তোদের সুন্দর একটা জীবন হবে। কিন্তু যদি আমার সাথে মিথ্যে কথা বলার চেষ্টা করিস তাহলে এখানেই তোদের জীবনের শেষ। বিশ্বাস করুন স্যার, আমি এসব ব্যাপারে কোনো কিছুই জানি না। আমার শুধু টাকার কারণে কাজ করতাম। কার হয়ে কাজ করতাম সেটা আমি জানি না। চুপ, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। আমি তোকে চিনি, তুই রনি। সেদিন আমার মাথায় আঘাত করেছিলি তুই। আমি তোকে স্পষ্ট সেখানে দেখেছি। মিথ্যে কথা বললি কেন আমার সাথে? সিয়াম, যাও একটা রড গরম করে নিয়ে আসো। স্যার স্যার
আমার ভুল হয়ে গেছে, দয়া করে এরকম করবেন না। আমি মিথ্যে কথা বলেছি, আমি স্বীকার করতেছি। দয়া করে আমার সাথে এরকম করবেন না। আমি রনি, এবং এই পাশে বসে থাকা এইটা হচ্ছে আমার বন্ধু ইমরান। আমরা ভার্সিটি এবং কলেজ থেকে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে আসতাম, এরপর তাদেরকে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলতাম, অথবা কাউকে ফেলে রেখে চলে যেতাম। আমাদের টার্গেট ছিল সুন্দরী মেয়েরা। অনেক সময় আমরা বিদেশি মানুষদের কাছে সাপ্লাই করতাম বিভিন্ন হোটেলে এই মেয়েগুলোকে, আর যাদেরকে আমাদের পছন্দ হতো তাদেরকে ধরে নিয়ে আসতাম আমরা, এনে আমরা ধর্ষণ করতাম। এই কথা শোনার পর রুদ্রের মাথাটা আগুন হয়ে গেল। সে মারতে শুরু করলো সেই দুটোকে। ইমরান কান্না করতে শুরু করলো। রুদ্র তখন ইমরানের গলা চেপে ধরল। গলা চেপে ধরে বলল, তুই জানিস তুই কোথায় হাত দিয়েছিস? তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আমার আয়াতকে তুই নষ্ট করে দিয়েছিস। আয়াতকে মিথ্যে কথা বলে কেন তুই ওখানে নিয়ে গেলি? আমি জানি তোকে কেউ এটা শিখিয়ে দিয়েছে। বল, তুই কার হয়ে কাজ করিস? তোদের বসের নাম বল, আমি স্পষ্ট বুঝতে পারছি তোদের মাথা থেকে এই বুদ্ধি কোনোদিনও বের হবে না। স্যার বিশ্বাস করুন, আমার ওকে অনেক পছন্দ হয়েছিল, সেই জন্য ওকে তুলে নিয়ে গিয়েছিলাম। আমাকে কেউ এটা শিখিয়ে দেয়নি। আমি মিথ্যা কথা বলতেছি না স্যার, আমাকে বিশ্বাস করুন। তোদের মুখে বিশ্বাস কথা মানায় না রে কুত্তার বাচ্চা। তুই মিথ্যে কথা বললি কেন? সিয়াম এখনো দাঁড়িয়ে কি দেখো? তাড়াতাড়ি যাও, রড গরম করে নিয়ে আসো, এনে এর মুখটা পুড়িয়ে দাও। যে মুখ মিথ্যে কথা বলে সেই মুখ রেখে কোনো লাভ নেই। ওর মুখটা আমি পুড়তে দেখতে চাই। এই কথা শোনার পর ইমরান এবং রনি দুজনেই চিৎকার করে কান্না করতে শুরু করলো। তখন রুদ্র তাদের সামনে বসলো। এরপর বলল, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব। 10 সেকেন্ডের ভেতরে যদি তাদের নাম না বলিস তাহলে তোদের দুজনকেই মরতে হবে। বলেই সে কান্না করতে শুরু করলো। ইমরান এবং রনি দুজনেই পাগলের মতো কান্না করতে শুরু করলো, কারণ তারা যদি তাদের বসের নাম বলে তাহলে তাদের বস তাদেরকে শেষ করে দেবে। ইমরান তখন ভীষণ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো তার এখান থেকে বেঁচে ফেরার মতন আর কোনো উপায় নেই। তখন সে বলে দিল, স্যার আমরা আরিফের হয়ে কাজ করি। আরিফ হাওলাদার আমাদেরকে বাধ্য করেছে এই কাজ করার জন্য। সে আমাদেরকে টাকা দিত এই কাজ করার জন্য, কিন্তু শেষে যখন আমরা বললাম এই কাজ আমরা করব না, তখন সে আমাদেরকে হুমকি দিয়ে কাজ করতে বাধ্য করেছে, এবং আয়াতকে শেষ করে ফেলার প্ল্যানটাও তার ছিল। সে বলেছিল আয়াতকে মেরে ফেলতে এই কাজ করার পর, কিন্তু আমরা ওকে ধর্ষণ করার পরেই আপনারা সেখানে পৌঁছে যান। রুদ্রের মাথা তখন আগুন হয়ে গেল। সে বুঝতে পারছিল এসবের পিছনে আরিফ হাওলাদার জড়িয়ে আছে। তবে এখন সন্দেহ আরেক জায়গায়। শুধুমাত্র আরিফ হাওলাদার এই কাজ করতে পারে না, কারণ আরিফ হাওলাদার কোনোদিনও এত টাকার মালিক হতে পারবে না। তাহলে এই টাকা পয়সা এবং সোনাদানা এগুলো কার? রুদ্র তখন তাদের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার যা জানার ছিল তার অর্ধেক জানতে পারলাম। এখন আসল ব্যাপারটা জানতে চাই। আরিফ হাওলাদারের ওপরে কেউ একজন কাজ করছে, তাই না? তোরা কি ভেবেছিস তোরা এরকম প্ল্যান করে যাবি আর আমরা কিছুই বুঝতে পারবো না? ওই ঘরের ভেতরে যে সোনাদানা আছে সেগুলো কার? এই কথা শোনার পর দুজনেই যেন আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেল। তারা কল্পনা করতে পারেনি রুদ্র এই ব্যাপারে জানতে পেরে যাবে। তারা তখন রুদ্রের দিকে তাকিয়েছিল। রুদ্র তখন হাসতে শুরু করলো। এরপর তাদের দিকে তাকিয়ে বলল, অনেক অবাক হয়েছিস আমার কথাটা শুনে, তাই না? আমি কিভাবে এই ব্যাপারটা জানতে পারলাম, তাই না? চিন্তা করতে হবে না, আমি বলছি। আমাকে এতটাই বোকা মনে করিস তোরা? আমি বারবার এই জায়গায় অ্যাটাক করছি, কিন্তু তোরা ঘুরে ফিরে ওই জায়গা থেকেই অন্যায় কাজ করছিস। সব আস্তানা তোদের ওখানেই বানিয়েছিস। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম, দ্বিতীয় দিন যখন আমি সেখানে অ্যাটাক করেছিলাম, কারণ তোরা যাই করিস না কেন এই জায়গা কোনোদিনও ছাড়তে পারবি না। তাই আমি ভাবলাম ওই জায়গায় কী আছে সেটা আমাকে জানতেই হবে। আর জঙ্গলের ভেতরে কেন এই কাজ করতে হবে? আরিফ হাওলাদার যে মহিলার বাসা ভাড়া করেছিল সেই মহিলার বাসা থেকে কেন এই বাসে চলে আসলো? নিশ্চয়ই তার পরিচয় প্রকাশ হয়ে যাবে। এই জন্য বরং এই টাকাগুলো তার পক্ষে হয়তো জোগাড় করা সম্ভব। কিন্তু সোনা, ওই সোনার বারগুলো দেশে অনেক লোক আনতে পারে না। সাধারণত ওগুলোর জন্যই অর্ডারের প্রয়োজন হয়। তাই এসবের সাথে অন্য কেউ জড়িত আছে। তাই এসব কথা আমার সামনে স্বীকার করবি, না হলে গুলি করে শেষ করে দেব। রুদ্রের কথা শুনে শুধু যে ইমরান এবং রনি অবাক হয়েছে তা নয়,
তার পাশে থাকা সকল অফিসাররা অনেক বেশি অবাক হয়ে গেল। এরকম বুদ্ধি নিয়ে কাজ করাটা সত্যি অনেক কষ্টকর। কেউ কল্পনাও করতে পারেনি এরকম কিছু হয়ে যাবে, কিন্তু রুদ্র বুঝতে পেরে গিয়েছিল, কারণ এটা সত্যি সন্দেহজনক একটা ব্যাপার। সাধারণত অপরাধীরা যখন পুলিশ লোকেরা তাদের আস্তানা জেনে যায় তখন আস্তানা পরিবর্তন করে, কিন্তু এরা কখনোই তাদের আস্তানা পরিবর্তন করছিল না। রুদ্র আয়াতের নাম্বার নিয়ে এসেছিল, কল করে কথা বলল। পরের দিন আয়াত তার কথা রাখলো, আন্দোলন শুরু করলো। এটা দেখার পর সেই লোকটা অনেক বেশি অবাক হয়ে গেল। রনির কাছে কল করতে শুরু করলো, কিন্তু রনির ফোন বন্ধ। লোকটা পাগলের মতো হয়ে গেল। হ্যাঁ, এখন আর লোকটা বলা যাবে না, আরিফ হাওলাদার পাগলের মতো দৌড়াদৌড়ি করছিল। তখনই তার কাছে তার বসের কল আসে। আরিফ তখন ফোনটা রিসিভ করতে তার বস বলে ওঠে, আরিফ, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তুমি তো বলছিলে ওই মেয়েটা তার আন্দোলন বন্ধ করে দিবে, কিন্তু সে তো তার কাজ চালিয়ে যাচ্ছে। এভাবে চললে কিন্তু আমাদের সব কিছু বন্ধ করতে হবে। তুমি বুঝতে পারছো? আমাকেও সন্দেহ করা শুরু করবে যদি আমি কিছু করতে যাই এখন। আমি তো স্যার রনি এবং ইমরানকে সব কিছু বলে দিয়েছিলাম, কিন্তু তারাও এখন ফোন রিসিভ করতেছে না। ওই মেয়েটার ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। মেয়েটাকে যেরকম বলেছিলাম সেই রকমই করা হয়েছে। মেয়েটাকে ধর্ষণ করে তারা মেরে ফেলার কথা বলেছিলাম, কিন্তু তারা কিভাবে ছেড়ে দিল? মেয়েটা হসপিটালে ভর্তি ছিল, হয়তো তাকে কেউ বাঁচিয়ে নিয়েছে। আরিফ, এরকম হেয়ালিপনা কথা আমার সাথে বলবে না। আমি যে করেই হোক আমার ওই মালগুলো চাই। যদি আমার মালগুলোর কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকেই ছাড়বো না। আমার সারা জীবনের পরিশ্রম সব কিছু আমি সেখানে জমা করে রেখেছি, এটা ভালো করেই মনে রাখবে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। ওই ব্যাপারে কেউ এখনো কিচ্ছু জানতে পারেনি। এখনো তারা ওই মেয়েগুলোর ব্যাপারে চিন্তা করতে ব্যস্ত। তারা এখন ওই ব্যাপারে কোনো কিছু জানে না। তাই আপনি আপনার ব্যাপারটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা দেখতেছি কি করা যায়। তারা আজ এটা শুরু করেছে, কাল যে আমার ব্যাপার নিয়ে তারা মাথা ঘামাবে না এটা তুমি কিভাবে বলতে পারো? এটার কোনো গ্যারান্টি নেই। তাই যে করেই হোক এই মেয়েটাকে শেষ করে দিতেই হবে। ওই মেয়েটাকে শেষ করে দেওয়ার পর রুদ্রকে শেষ করতে হবে। ওরা যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা শান্তিতে থাকতে পারবো না। স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি। ওরা বাঁচতে পারবে না কেউ। এরপর আরিফ ফোন রেখে দিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল। সত্যি তো, এখন এই দুজনকে কোথায় খুঁজে পাবে? এই দুজন কেন আয়াতকে মেরে ফেললো না? আয়াতকে তো ধর্ষণ করা হলো, তাহলে তাকে কেন মেরে ফেলা হলো না? কেন সে বেঁচে গিয়ে আবার আন্দোলন করতে শুরু করলো? এটা তারা চিন্তা করছিল। ওদিকে আয়াতকে শক্ত থাকতে দেখে রুদ্র সাহস পেয়ে গেল। রুদ্র এটা নিয়ে চিন্তা করছিল, আয়াতকে ভুল ডিসিশন থেকে বের করে আনতে পেরেছে। এখন তার আসল কাজটা করতে হবে। সেই জন্য সে সেনা প্রধানকে খবর দিল এবং সকল আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সবাইকে খবর দিয়ে এনে গোপনে একটা মিটিং করলো। রুদ্র তখন সেনা প্রধানকে বলল, স্যার, আপনাকে তো আমি সব কিছু খুলে বললাম। এখন বুঝতে পেরেছেন তো, আমরা এতদিন একটা পর্দার আড়ালে ছিলাম। আমরা পর্দার এপাশ থেকে সব কিছু দেখতাম, কিন্তু আসল অপরাধটা পর্দার ওপাশে হতো, যে কারণে আমরা কোনো কিছুই জানতে পারতাম না। এখন কিন্তু আমাদেরকে খুবই সাবধানে কিছু করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আগামীকাল আমাদের অপারেশনে নামব। রুদ্র, আপনি যেটা বললেন সেটাই হবে। আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপনার বুদ্ধির কারণেই আমরা এই পর্দার আড়ালে বিষয়টা জানতে পেরেছি। তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি যেটা বলবেন সেটাই করব আমরা, এবং আমার ফোর্স সবাই প্রস্তুত আছে। আপনি যেটা বলবেন সেটা করার জন্য তারা প্রস্তুত সব সময়। স্যার, আমি আমার পুলিশ ফোর্স নিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবো না, তাই আপনার সহযোগিতা প্রয়োজন। আপনি আপনার ফোর্স নিয়ে কালকে চলে আসবেন। আমরা সবাই গোপনে আগে থেকে জায়গা মতো বসে থাকব এবং তাদেরকে ওই জায়গায় আনবো, এবং এটার জন্য আমাদেরকে একটু রিক্সা নিতে হবে। আমি জানি এমন কেউ বেরিয়ে আসবে যে হয়তো আমাদের খুবই পরিচিত। রুদ্র, আমাদের কাছে পরিচিত অপরিচিত বলে কোনো কিছুই নেই। আপনি ভালো করেই জানেন আমরা আইনের লোক। আমাদের কাছে প্রত্যেকটা অন্যায়কারী হচ্ছে
অপরাধী। তারা যদি আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন হয়, এরপরেও আমরা তাদেরকে ছাড়ব না। আপনি বলেন আমাকে কখন আসতে হবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। যেই হোক না কেন এই অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হবে। রুদ্র তখন তাদেরকে সব কিছু বুঝিয়ে দিল কালকে কি করতে হবে। সবাই বুঝে গেল এবং সবাই প্রস্তুত হতে শুরু করলো। রুদ্র ইমরান এবং রনের কাছে গেল, এরপর তাদেরকে বলল, এখন তোরা তোদের বসের কাছে কল করবি, কল করে বলবি কালকে সেখান থেকে তাদের মালগুলো সরিয়ে নিতে হবে, কারণ এই মালগুলো এখানে রাখাটা বিপজ্জনক। আমি ব্যাপারে জানতে পেরে গেছি এবং তোরা পালিয়ে এসেছিস। স্যার, যদি এই ব্যাপারটা আরিফ জানতে পারে তাহলে আমাদেরকে শেষ করে দিতে পারে। আমাদেরকে সে সব সময় নজরে রাখে। এই ব্যাপারটা হয়তো সে তখনই জানতে পেরে গেছে। চুপ, আমি যেটা বলছি সেটাই হবে, এর বাইরে কোনো কথা বলবি না। তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার কথা মতো কাজ করবি। এখনই কল কর আরিফের কাছে, আমি এখানে আছি। তাদেরকে তাদের ফোন ফিরিয়ে দেওয়া হলো। তখন আরিফ নিজের আস্তানায় বসে চিন্তা করছিল এখন কি করা যায়। তখনই হঠাৎ করে রনের কল তার কাছে আসলো। তখন আরিফ পাগলের মতো ফোন রিসিভ করলো। ফোন রিসিভ করতে আরিফ চিৎকার দিয়ে বলল, এই বলদের বাচ্চারা, তোদেরকে আমি কোনো কাজে পাঠিয়েছিলাম? তোরা তোদের কাজ শেষ করেছিস কিনা সেটা তো আমাকে জানাবি। এখন কল করছিস? আমি কতটা চিন্তার মধ্যে ছিলাম সেটা কি একটা বারও বুঝতে পারিসনি? স্যার, সর্বনাশ হয়ে গেছে। যেটা আপনাকে বলার জন্যই কল করেছি। কালকে যখন আমরা আয়াতকে ধরে নিয়ে যাই তখন আয়াতকে মেরে ফেলার কথা ছিল, কিন্তু ওকে ধর্ষণ করার পর যখন মেরে ফেলবো তখনই হঠাৎ করে সেখানে রুদ্র এবং তার টিম আক্রমণ করে। আমরা সেখান থেকে পালিয়ে বেঁচে এসেছি, কিন্তু ওকে ধর্ষণ করার পর যখন মেরে ফেলবো তখনই হঠাৎ করে সেখানে রুদ্র এবং তার টিম আক্রমণ করে। আমরা সেখান থেকে পালিয়ে বেঁচে এসেছি। তারা আমাদের পিছু নিয়েছিল, আমরা গোপনে একটা জায়গায় লুকিয়ে রয়েছি। তবে ইমরান সেখানে লুকিয়ে পড়েছিল। সে খবর পেয়েছে রুদ্র ওই ঘরটা চেক করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে আপনাদের মালগুলো সরিয়ে ফেলতে হবে। না হলে কিন্তু রুদ্র ঘর চেক করতে গিয়ে যদি ওই রাস্তার খোঁজ পেয়ে যায় তাহলে রুদ্র সব কিছুই নিয়ে নেবে। কি বলছিস? এত বড় সাহস ওই অফিসারের? কি করে হলো? ওকে শেষ করে দেব কাল যদি ও এখানে আসে। আমি কালকে ওই মালগুলো ওখান থেকে সরিয়ে নিব। তোরা কোথায় আছিস তাড়াতাড়ি আয়, তোদেরকে লাগবে। স্যার, আপনি হয়তো জানেন না, আমাদের ব্যাপারে সব ইনফরমেশন তারা জানতে পেরে গেছে। চারিদিকে এখন আমাদের বিরুদ্ধে অফিসারেরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কালকে রাতে আসব। আপনারা রাতে যদি কাজটা করেন তাহলে আমরা লুকিয়ে ওখানে আসব। এখন দিনের বেলা, আমরা ভুলেও বের হতে পারবো না। আমরা আমাদের এক বন্ধুর বাসায় লুকিয়ে আছি। ঠিক আছে, তোরা বের হবি না। কালকে রাতে সময় মতো চলে আসবি। আমি ওই মালগুলো সরিয়ে নিব। ওগুলো ওখানে রাখা চলবে না। রুদ্রকে শেষ করার প্ল্যান করতে হবে। আমি দেখতেছি কি করা যায়। রুদ্রকে যতক্ষণ না পর্যন্ত শেষ করেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ওর অনেক সাহস বেড়ে গেছে। হ্যাঁ স্যার, ওর কারণে আমরা পালিয়ে বেড়াচ্ছি। ওকে শেষ করে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আগে ওই মালগুলো সরিয়ে নিই। ওগুলোর কারণে এত বেশি চিন্তায় ছিলাম, কিন্তু ওগুলো নিয়ে রাখবো কোথায়? চুপ! এই কথা আর কাউকে বলবি না। এসব নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না। তোরা শুধু মালগুলো আমাকে বের করে দিবি ওই জায়গা থেকে। ওই জঙ্গলের এলাকা যদি পার হয়ে আসতে পারি তাহলে ওইগুলো এমন জায়গায় রাখবো যেটা রুদ্র কোনো দিনও কল্পনা করতে পারবে না। আচ্ছা স্যার, তাহলে আমি ফোনটা রেখে দিচ্ছি। যদি জানতে পারে যে আমি কলে কথা বলেছি তাহলে আমার নাম্বার ট্র্যাক করে ফেলতে পারে। আপনি জানেন রুদ্র কতটা চালাক। তখন আরিফ ফোন রেখে দিয়ে পাগলের মতো তার বসকে কল করে। তার বস এই ব্যাপারটা জানতে পারার পর সেও পাগল হয়ে যায়। কালকে তারা এই মালগুলো বের করে আনবে যে করেই হোক। আয়াত যখন জানতে পারলো তিশার কাছ থেকে যে রুদ্র একটা বড় অপারেশনে যাবে তখন সে অনেক বেশি ভয় পেয়ে গেল। তিশা এই অবস্থা দেখে কিছুক্ষণ আয়াতের দিকে তাকিয়ে থাকলো। তখন আয়াত তিশাকে বলল, তিশা ম্যাডাম, যদি ওনার কিছু হয়ে যায়
তাহলে কি হবে? ওনাকে এসব থেকে আটকানো যায় না? আয়াত, আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? স্যারকে এই কথা বললে স্যার কতটা রেগে যাবে সেটা আপনি বুঝতে পারছেন? তবে আপনার চেহারা অন্য কথা বলছে। আপনি কি স্যারকে... হ্যাঁ ম্যাডাম, ওনার কথা চিন্তা করতে করতে আমি ওনার প্রেমে পড়ে গেছি। কিন্তু কি করব বলেন? ওনাকে এই কথা বলতে আমার অনেক বেশি ভয় করে। ওনার অবস্থা দেখেছেন? নিজেকে কতটা অগোছালোভাবে রাখেন। নিজের কথা চিন্তা করেন না একবারও। আপনাকে কোনো চিন্তা করতে হবে না আয়াত। আমি আজকে ওখানে যাব। আমি স্যারকে দেখে রাখবো, নিজের জীবন দিয়ে দেব। এরপরও স্যারের কোনো ক্ষতি হতে দিব না। আপনি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। আর আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে স্যারও আপনাকে পছন্দ করেন। তাই আপনি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। স্যারের জন্য দোয়া করবেন। এই কথা শোনার পর আয়াত কি বলবে কিছু বুঝতে পারছিল না। সে কল্পনাও করতে পারেনি যে রুদ্র তাকে পছন্দ করে। এটা কি বলল তিশা? তখন তিশা সেখান থেকে বেরিয়ে আসলো বেশ তাড়াহুড়ো করে। তিশার এভাবে বেরিয়ে আসা দেখে আয়াত কিছুটা অবাক হয়ে গেল। তিশা বাইরে এসে কান্না করতে শুরু করলো। তিশার এই কান্না কেউ শুনতে পাবে না। সে ভালোবেসেছে, কিন্তু তার ভালোবাসাটা অপূর্ণ থেকে গেল। সব ভালোবাসা যে পূর্ণতা পেতেই হবে এমনটা তো নয়। ওদিকে রুদ্র পরের দিন চিন্তায় পড়ে গেল। আজকে অপরাধীদেরকে ধরতে হবে, এই জন্য সন্ধ্যার অপেক্ষায় সে। সন্ধ্যার পরই তারা সবাই বেরিয়ে পড়ল তাদের কাজে। সেনাপ্রধান সাহেব ওনার ফোর্স নিয়ে আগে থেকে সেখানে প্রস্তুত আছেন। সবাই মিলে তখন গিয়ে তাদের জায়গা মতো অবস্থান নিয়ে নিল। একটু পরে সেখানে গাড়িতে করে চলে আসলো আরিফ। আরিফকে দেখার পর তারা অ্যাটাক করতে যাবে, তখনই রুদ্র সবাইকে থামিয়ে দিল। কারণ এখনও আরও একজনের আসার অপেক্ষায় তারা। কারণ তারা জানতে পেরে গেছে আরিফ একা এই কাজ করতে পারবে না। একটু পরে এখানে একটা গাড়ি আসলো। সেই গাড়ির পেছনে আরও বেশ কয়েকটা গাড়ি, সেখান থেকে অনেক লোক নেমে আসলো, সবার হাতে বন্দুক। এটা দেখার পর রুদ্র বুঝতে পারলো তারা প্রস্তুতি নিয়েই এসেছে। তখন গাড়ি থেকে নামলো এমন একটা লোক, যেটা দেখার পর রুদ্র অবাক হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। লোকটা আর কেউ নয়, বাংলাদেশের আমদানি রপ্তানি ব্যবসার একটি নামি দামি প্রতিষ্ঠান এসকে গ্রুপের চেয়ারম্যান মিস্টার সুমন খান। এটা দেখার পর রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকলো। এই মানুষটার ব্যাপারে সে কোনোদিন কল্পনাও করতে পারেনি যে এত বড় একটা অন্যায় সে করতে পারে। লোকটা বিভিন্ন সময় বিভিন্ন ভালো কাজের কারণে খবরের শিরোনাম হয়। এই লোকটা কিভাবে এই কাজের সাথে জড়িত থাকতে পারে? লোকটা নামতেই তারা পাগলের মতো সেই ঘরের ভিতর ঢুকলো। এরপর সেই ঘরে গিয়ে তাদের গোপন দরজা দিয়ে ভিতরে ঢুকলো। তারা ভিতরে ঢুকতেই দরজার মুখে গিয়ে বন্দুক নিয়ে দাঁড়ালো রুদ্র, সিয়াম এবং তিশা ও সেনাপ্রধান ও সকল অফিসারেরা গুলাগুলি করতে শুরু করলো। গুলির আওয়াজ পেয়ে ভিতর থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করলো আরিফ এবং সুমন। যখনই বাইরে বের হতে যাবে তখন দেখতে পেল বাইরে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে নিয়ে তিশা, সিয়াম এবং রুদ্র। এটা দেখার পর তারা অনেক বেশি ভয় পেয়ে গেল। তারাও ভিতর থেকে গুলি করতে শুরু করলো। বাইরে থেকে আবার তারাও চেষ্টা করছে ওদেরকে ভেতর থেকে বের করে আনার, কিন্তু ভিতরে যেতে পারছে না, কারণ ভিতরে গেলে হয়তো তারা গুলি করতে পারে। তারা গুলি করতে ব্যস্ত। রুদ্র সামনের দিকে তাকিয়ে দেখলো একটা লোক সেনাপ্রধানকে গুলি করতে চাইছে। তখন সে লোকটাকে মারার জন্য একটু এদিক ওদিক হতেই ভিতর থেকে বেরিয়ে আসলো আরিফ এবং সুমন। তারা এসে যখন রুদ্রকে গুলি করতে যাবে তখনই সামনে তিশা চলে আসলো এবং তিশার মাথায় সরাসরি গুলি লাগলো। তিশা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। এটা দেখার পর রুদ্র তাড়াতাড়ি তিশার কাছে গেল, গিয়ে বলল, তিশা, তুমি এটা কি করলে? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কেন সামনে চলে আসলে? স্যার, 1 মিনিট আমাকে সময় দিবেন? আমি কিছু কথা বলতে চাই, যেটা একান্ত ব্যক্তিগত। স্যার, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারিনি। আমি জানি আমার ভালোবাসা কোনোদিনই পূর্ণতা পাবে না, কিন্তু এই বেহায়া মন কিছুতেই মানতে চায় না। বিশ্বাস করেন স্যার, নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আমি জানতাম আপনি আমার হবেন না। এরপরেও কেন জানি একটা আশা নিয়ে বেঁচে ছিল মনের ভিতরে। হঠাৎ করে যখন জানতে পারলাম আয়াতকে আপনি পছন্দ করেন, তখন অন্য সবার মধ্যে আমি পারিনি আয়াতের কোনো ক্ষতি করতে। আমার কাছে আপনার সুখের ব্যাপারটাই সবার আগে। আপনি সুখে থাকেন, এটাই আমি চাই। আপনার শান্তি দেখতেই আমার ভালো লাগে। এই দীর্ঘ সময়ে আপনার সাথে কাজ করেছি, প্রতিটা মুহূর্তে আমার কাছে আনন্দের ছিল। আয়াতকে আপনার হাতে তুলে দিয়ে আপনার সকল দায়িত্ব তাকে দিয়ে দেব। বিদায় নিচ্ছি। বিশ্বাস করেন,
আজ আমার কোনো কষ্ট নেই। আপনার জন্য নিজের জীবনটা দিতে পারছি। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? আমার কাছে আজ মনে হচ্ছে আমি সবচেয়ে সুখী মানুষ। এই 2-3 দিন আয়াতকে পাহারা দেওয়ার সময় আয়াতকে আমি খুব ভালো করে চিনেছি। এটা অনেক ভালো এবং তার মনটাও অনেক বেশিই ভালো। তাই আপনি ওকে কোনো দিন কষ্ট দিবেন না। ভালো থাকবেন স্যার। শেষবারের মতো একবার আপনাকে জড়িয়ে ধরতে চাই। বলেই তিশা রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্রের সারা শরীর রক্তে ভরে গেল। তিশার নিঃশ্বাস আর পড়ছে না, তার মানে সে চলে গেছে। রুদ্র বিশ্বাস করতে পারছে না মেয়েটা তাকে এতটা ভালোবাসে। সে কোনোদিন বুঝতে পারেনি তিশা তাকে ভালোবাসে। বন্ধুর মতো ছিল সবসময়। তখন রুদ্র অনেক বেশি রেগে যায়। সে সামনের দিকে এগিয়ে যায়, একে একে সবাইকে শেষ করে। যখন সুমনের কাছে যায় তখন গিয়ে তার গলা চেপে ধরে বলে, আমি কোনোদিন ভাবতেও পারিনি তোর মতো লোক এই কাজ করতে পারে। তোকে সবাই অনেক সম্মান করত, আমিও অনেক সম্মান করতাম। ব্যক্তিগতভাবে আমি তোকে অনেক পছন্দ করতাম, কিন্তু তুই এত বড় একটা অন্যায় কাজ করবি এটা আমি কল্পনাও করতে পারিনি। তোকে 4 দেওয়ালের ভেতর নিয়ে গিয়ে বুঝিয়ে দেব আমি কি জিনিস। রুদ্র, তুমি ভুল করছো। তুমি আমাকে চেনো না। তোমার মতন অফিসারকে আমি শেষ করে দিতে পারি মুহূর্তের মধ্যেই। তাই আমার সাথে এই কাজ করতেও যেও না। রুদ্র তখন হাতে থাকা পিস্তলের পিছন দিক দিয়ে তার মুখে আঘাত করলো। এরপর বলল, তোর কাছ থেকে এখন আমার ব্যবহার শিখতে হবে। চল আগে গিয়ে শ্বশুরবাড়ির দিকে ঘুরে আয়, এরপর বুঝতে পারবি আমি কি জিনিস। এখনো তো 4 দেওয়ালের ভেতরে যাসনি, তাই আমার ব্যাপারে তোর কোনো ধারণা নেই। তোর বাবারা জেনে এসেছে আমার কি করার আছে ওখানে। বলেই টানতে টানতে নিয়ে গেল সুমন এবং আরিফকে থানায়। নিয়ে গিয়ে রিমান্ডের আদেশ আসলে তাদেরকে রুদ্র জিজ্ঞাসাবাদ করতে যায়। একে একে সব কিছু স্বীকার করে তারা। যেহেতু সুমন আমদানি রপ্তানির সাথে জড়িত ছিল, সেই জন্য সে জাহাজে করে বিভিন্ন সময় লুকিয়ে এই সোনার বারগুলো নিয়ে এসেছে আরব থেকে, এবং সেগুলো যাতে কেউ সন্দেহ করতে না পারে তাই আরিফের সাথে কন্ট্যাক্ট করে লুকিয়ে ওই ঘরের মধ্যে রাখে। আর আরিফ মূলত নারী পাচারকারী ছিল। তাদের প্ল্যান ছিল যখন তাদের একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে তখন তারা আমেরিকাতে বাসা কিনবে, সেখানে চলে যাবে টাকাগুলো নিয়ে। কিন্তু এর আগে সব কিছু শেষ হয়ে গেল। আয়াত যখন জানতে পারলো সব কিছু সমাধান হয়ে গেছে তখন সে অনেক বেশি খুশি হলো। কিন্তু যখন জানতে পারলো যে তিশা মারা গেছে তখন সে কান্না করতে শুরু করলো। আয়াত নিজের বাসায় ছিল, রুদ্রের কাছে কল করলো। রুদ্র তখন ফোন ধরে বলল সে বাসায় আসছে। এই কথা শোনার পরে আয়াত অবাক হয়ে গেল। রুদ্র এই সময় তার বাসায়, কিন্তু অবাক করা হলেও 20 মিনিট পরেই রুদ্র তার বাসায় চলে আসলো। আয়াতের বাবা মা দুজনেই বসে আছেন। রুদ্র তখন তাদের সামনে গিয়ে বসলো। আয়াতের বাবা তখন বললেন, স্যার আপনি এসেছেন, আয়াত উপরে আছে, দেখা করে আসুন। আঙ্কেল আপনি আমাকে স্যার বলে ডাকবেন না, এটা কেমন জানি দেখা যায়। আর আমার আয়াতের সাথে কোনো দরকার নেই। আমি আপনাদের সাথে আজকে দেখা করতে এসেছি। আমি জানি আমার কথাটা বলা কেমন জানি হয়ে যায়, কিন্তু আমি এই পৃথিবীতে একা। আমার বাবা মা কেউ বেঁচে নেই, তাই আমাকেই কথাটা বলতে হবে। আঙ্কেল আমি আয়াতকে বিয়ে করতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। এই কথা শোনার পর সবাই অবাক হয়ে গেল। আয়াতের বাবা তাকিয়েছে রুদ্রের দিকে। রুদ্র কি বলছে? তার মতো এত বড় একজন অফিসার বিয়ে করবে আয়াতকে, যেখানে আয়াত একটা কলঙ্ক নিয়ে বেঁচে আছে? আয়াত এই কথা শোনার পর কান্না করে দিল। সে আড়াল থেকে সব কিছু শুনছিল। আয়াতের বাবা কিছু একটা বলতে যাবেন, এর আগে রুদ্র বলে দিল, আঙ্কেল আমি জানি আপনি কি কথা বলবেন। আমি সব কিছু জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছি। আমি আয়াতকে ভালোবাসি, তাই আপনার যদি আপত্তি না করেন তাহলে আমি আয়াতকে বিয়ে করতে চাই, এবং সেটা 1 সপ্তাহের ভেতরে। আয়াতের মা তখন রুদ্রের কাছে আসলেন, এসে জড়িয়ে ধরলেন। মায়েরা একটু বেশি চিন্তা করেন সন্তানের ব্যাপারে। আয়াতের মা অনেক বেশি চিন্তায় ছিলেন, কিন্তু তার মেয়ের ভাগ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। সত্যি রুদ্রের মতো ছেলে পাওয়া দুষ্কর, সেখানে রুদ্র নিজে বিয়ে করতে চাইছে আয়াতকে। তখন তিনি রুদ্রকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ের ভাগ্য দেখে আমার নিজেরই হিংসা হচ্ছে। তোমার মতো ছেলে আমার মেয়েকে বিয়ে করবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমাদের আপত্তি থাকবে কেন বাবা? আর তোমার বাবা মা নেই কে বলেছে? এখন থেকে আমি তোমার মা এবং তোমার আঙ্কেল আজ থেকে তোমার বাবা। তখন আয়াত সবার সামনে আসলো। আয়াত আসার পর সবার সামনে দাঁড়িয়ে বলল,
কিন্তু আমি ওনাকে বিয়ে করতে পারবো না মা। আমার এই বিয়েতে মত নেই। আমি ওনার জীবন নষ্ট করতে পারবো না। ওনার এক ডাকে হাজারো মেয়ে পাগল হয়ে যাবে। সেখানে তিনি আমার মতো একটা কলঙ্কিনী মেয়েকে বিয়ে করবেন কেন, যেখানে আমার নিজেরই ইজ্জতটাই নেই? এই কথা শোনার পর সবাই আয়াতের দিকে তাকালো। রুদ্র আয়াতের এমন ব্যবহারে আয়াতের হাত ধরে বলল, আয়াত, তুমি আমার সাথে চলো। আমি তোমার সাথে একা একটু কথা বলতে চাই। রুদ্র আয়াতকে একটা রুমের মধ্যে নিয়ে গেল। রুদ্র আয়াতের সামনে দাঁড়ালে এরপর বলল, আয়াত, আমি তোমাকে ভালোবাসি। আর আমি আগেই বলেছিলাম আমি তোমার দেহকে না, তোমার মনকে ভালোবাসি। তাই তোমার আপত্তি থাকুক আর না থাকুক, আমি তোমাকেই বিয়ে করব। দেখুন, পাগলামি করবেন না আর। আমি আপনার করুণা গ্রহণ করতে পারবো না। আমি জানি আপনি আমাকে করুণা করছেন। আমাকে অন্য কেউ বিয়ে করবে না, তাই আপনি আমাকে বিয়ে করতে চাইছেন। আপনি বুঝে গেছেন আশা করি। আমি আয়াত, আমি কারো করুণা গ্রহণ করি না। আয়াত, বেশি কথা বলছো তুমি। আমি কি একবারও বলেছি যে আমি তোমাকে করুণা করছি? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই চিন্তা করেছিলাম জীবনে যদি বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করব। জীবনে কোনো নারী আমাকে আকর্ষিত করতে পারেনি, শুধুমাত্র তুমি ছাড়া। তোমাকে দেখার পর থেকেই আমার ভেতরে কেমন জানি একটা অনুভূতি কাজ করতে শুরু করেছে, এবং সেটাকে পূর্ণতা আমি দিতে চাই। তোমার সাথে ওই দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে থেকে আমি তোমাকে ভালোবাসি এবং এখনও বাসি। আমি তিশার সাথে সেটা শেয়ার করেছিলাম, কিন্তু তিশা এখন আর আমাদের মাঝে নেই। তার কাছ থেকে হয়তো আমার কথার সত্যতা যাচাই করতে পারতে। কিন্তু আপনি এত বড় একজন মানুষ, আপনাকে সবাই অপমান করবে, আমার কথা নিয়ে আপনাকে পেছনে ফেলার চেষ্টা করবে। তখন আপনি কি করবেন? একটা সময় আপনিও আমাকে ঘৃণা করতে শুরু করবেন। আয়াত, তুমি আমাকে চেনো। আমি এক কথার মানুষ। আমি যেই সিদ্ধান্ত নেই সেটাই হয়। তোমাকে ওই দুর্ঘটনার কারণে আমি অপমান করব, এটা তুমি কল্পনা করলে কিভাবে? ওটা আমার কাছে একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। আমি তোমার দেহকে ভালোবাসি। যদি তোমাকে কেউ একবার কেন 1000 বার ধর্ষণ করে, এরপরেও আমি তোমাকে বিয়ে করব, কারণ তুমি তো নিজের ইচ্ছে এই কাজ করোনি। আয়াত কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই মানুষটাকে সেও ভালোবাসে। আয়াত তখন কিছুই না ভেবে হঠাৎ করে জড়িয়ে ধরে রুদ্রকে। রুদ্র নিজে অবাক হলো আয়াতের এমন কর্মকাণ্ডে। রুদ্র আয়াতকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি ভয় পেয়েছিলাম হয়তো আপনি আমার প্রতি করুণা করছেন, কিন্তু আমি নিশ্চিত আপনি আমাকে ভালোবাসেন। আপনার মতো মানুষ হয় না। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমার ভয় হয়েছিল, কারণ আমি নিজের ইজ্জত হারিয়েছি। একটা মেয়ের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ, এটা আপনিও ভালো করেই জানেন। আয়াত তখন শক্ত করে তার প্রিয় মানুষকে জড়িয়ে ধরে আছে। রুদ্র তখন তাকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আয়াত, আমি তোমার মুখে আর কোনোদিনও এই কথা শুনতে চাই না। তুমি আমার কাছে পরিপূর্ণ, কারণ তোমার মন এখনও সম্পূর্ণ নিষ্পাপ। তোমার সাথে যেটা হয়েছে সেটা তুমি নিজের ইচ্ছে করনি। চলো, তুমি তোমার বাবা মাকে গিয়ে বলবে তুমি এই বিয়েতে রাজি। যাও, তুমি গিয়ে বলো, আমার লজ্জা করছে। এই কথা শোনার পর রুদ্র হাসতে হাসতে বেরিয়ে গেল। আয়াত তখন নতুন এক স্বপ্নের সাগরে ভাসতে শুরু করলো। তার জীবনের গল্পগুলো চিন্তা করতে শুরু করলো। জীবনটা কত অদ্ভুত, একবার কাঁদায় আবার হাসা। আয়াতের বাবা মা বিয়ের ব্যবস্থা করলেন। তাদের বিয়েটা ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। তবে রুদ্র অনেক বেশি কষ্ট পেল তিশার এরকম ব্যবহারে। মেয়েটা তাকে এতটা ভালোবাসতো, কিন্তু রুদ্র একটা দিন তার ভালোবাসাও বুঝতে পারেনি। তখন রুদ্র দাঁড়িয়েছিল রাতের বেলা বারান্দায়। হঠাৎ করে আয়াত তার পাশে এসে দাঁড়ালো। এরপর বলল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? আয়াত, তিশাকে তো ভালো করেই চেনো। তিশা নাকি আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার জন্য সে নিজের জীবনটা দিয়ে দিল। এতটা অদ্ভুত ছিল মেয়েটা। কোনোদিন ভালোবাসার কথা বলেনি, শুধু আমাকে হাসি খুশি দেখার চেষ্টা করত। আমি তাকে কোনোদিনও ভালোবাসতে পারিনি, কারণ তুমি জীবনে প্রথম নারী যাকে আমি ভালোবেসেছি। তবে তার পরিবারের কথা ভাবতে অনেক অসহায় লাগে। মেয়েটাকে তার পরিবার অনেক চেষ্টা করেছে বিয়ে দেওয়ার, কিন্তু সে বিয়ে করেনি।
আয়াতও চিন্তা করতে শুরু করলো। রুদ্র ভাবছে আয়াত হয়তো তার কথা কষ্ট পেয়েছে, সেই জন্য সে আয়াতকে জড়িয়ে ধরলো। আয়াত তখন রুদ্রের গলা জড়িয়ে ধরে বলল, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কোনো ভুল করতে পারো না, তাই তিশা আপুর ব্যাপারে যাই বলো না কেন আমি মন খারাপ করব না, কারণ তার ভালোবাসার কাছে আমার ভালোবাসার কোনো কিছুই না। আচ্ছা, এসব বাদ দাও। কালকে তুমি আমার সাথে চলো, একটা জিনিস দেখাবো, যেটা দেখার পর হয়তো তুমি আর আমি আর একটু শান্তি পাবো। আয়াত কোনো কথা বলল না, জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল রুদ্রকে। পরের দিন তারা বেরিয়ে গেল। রাত তখন প্রায় 10:45। তারা দুজন দাঁড়িয়ে আছে, পাশে থাকা দড়িতে ঝুলছে সুমন এবং আরিফ। এটা দেখার পর আয়াত কান্না করে মাটিতে বসে পড়ল। চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলল, তানিয়া, আমি পেরেছি বান্ধবী, তোর খুনিদেরকে আমি শাস্তি দিতে পেরেছি। আজ আমার আর কোনো কষ্ট নেই, আমার জীবনে সব স্বপ্ন পূরণ হয়েছে। রুদ্র কান্না করছে। নিজের প্রিয় মানুষগুলোর কথা আজ বড্ড বেশি মনে হচ্ছে। তিশার কথা ভেবে চোখের কোনো অশ্রু জমল এবং সেটা নিজের ইচ্ছা মতে গড়িয়ে পড়ল। মেয়েটার ভালোবাসা সত্যি অদ্ভুত ছিল তার কাছে। আয়াত, রুদ্র দুজনেই বাইরে বেরিয়ে গেল। এরপর হাত ধরে অন্ধকারে হাঁটতে শুরু করলো। তাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক, এটাই প্রত্যাশা। আমাদের চারপাশে হাজারো অন্যায় হয়, যেগুলোর প্রতিবাদ আমরা করতে পারি না। প্রত্যেকটি অন্যায়ের প্রতিবাদ করা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। বিশেষ করে আমাদের মা বোনেরা এখন অনিরাপদ। কিছু মেয়েরা নিজেদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করে এবং সেই নরপশুরা এরকম সস্তা নারীদের পেয়ে একসময় আমার মা বোনের অমূল্য সতীত্বের দিকে হাত বাড়ায়। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, সমাজের প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। এই নরপশুদের হাত থেকে আমাদের মা বোনদের রক্ষা করতে হবে। একটা ধর্ষিতা নারী অথবা একটা ডিভোর্সি নারী আমাদের জন্য বোঝা নয়, বরং সে আমাদের সমাজেরই অবহেলিত, নির্যাতিত এক মানুষ, যাকে উচিত আমাদের সাপোর্ট করা। কিন্তু আমরা তাকে সাপোর্ট করি না, বরং তাকে মানসিকভাবে অত্যাচার করতে করতে একসময় তাকে আত্মহত্যা করতে বাধ্য করি। তাই দয়া করে তাদেরকে কেউ অবহেলা করবেন না, বরং তাদেরকে মানসিকভাবে সাপোর্ট করুন, যাতে তারা একটা সুন্দর জীবন পায়। আশা করব আমরা সবাই যেন অত্যাচারীর অত্যাচারকে বিনোদন হিসেবে না নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই। আজ এই পর্যন্ত, ফিরে আসব পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। তো আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনার কাছে আমাদের গল্পগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।